শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাই কাম্য। প্রতিনিয়ত তোমাদের জন্য এই পরিশ্রমের একমাত্র বিনিময় মূল্য হলো তোমরা আমাদের ক্লাস দেখা এবং ক্লাস দেখে আমাদের কমেন্ট করা, সাবস্ক্রাইব করা এবং ক্লাসের মূল্যায়ন করা। তোমরা যদি ক্লাস না দেখো তাহলে আমরা কি করে বুঝবো আমাদের ক্লাস কতটুকু ভালো বা মন্দ হয়েছে? এই বিষয়ে তোমাদেরকে বারবার আমি প্রতিটা ক্লাসে বলি, তোমরা ভালো করে ক্লাসটা দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে ক্লাসটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় একাদশ অধ্যায়। এই অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোয়াইট বোর্ডে অনেকগুলো পয়েন্ট লেখা আছে এবং পাঠ্য বই তোমরা খুললে সবকিছুই দেখতে পারবে এখানে। এবং আমি এখন তোমাদেরকে এর উপর বিস্তারিত আলোচনা করব, তোমরা দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় উৎপাদন, আভ্যন্তরীণ ও উৎপাদন হলো কোনো কিছু বিভিন্ন কল কারখানা, খেতে খামারে গ্রো করা, অর্থাৎ জাতীয় উৎপাদন হলো জাতীয়ভাবে সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় পর্যায়ে। আর আমি যখন ব্যক্তিগতভাবে কোনো ক্ষেত খামার করি সেটা হলো ব্যক্তিগতভাবে উৎপাদন। আভ্যন্তরীণ ও উৎপাদন মাথাপিছু আয়। এই উৎপাদন করতে গিয়ে আমাদের অর্থনীতির উপর যে একটি হিসাব হয়, অর্থাৎ বাংলাদেশের সমস্ত জনগণ এবং তার সম্পদের উপর ভাগ করে সেটা নির্ধারণ করা হয়, তখন সেটি মাথাপিছু আয়ের একটি, আমি এখানে দিয়েছি মাথাপিছু আয় ইকুয়াল টু মোট জাতীয় আয়, মোট জনসংখ্যা। যত টাকা আয় হবে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে সেটি বের হয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো মাথাপিছু আয়। কৃষি, শিল্প, সেবা। বাংলাদেশ is dependent on agriculture. It is very important sector. Above 80% people live in agriculture, live on agriculture. They dependable. Okay? কৃষি উৎপাদন ব্যাপক। কৃষিখাতে উৎপাদন বাড়াতে হবে। কৃষি নির্ভর এই দেশ। খেতে খামারে প্রচুর উৎপাদন করে মানুষ ফসল ফলায়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং এই ব্যাপারে অর্থাৎ ধান, চাউল এগুলা তেমন একটা আমদানি করতে হয় না। আমাদের দেশীয় সেক্টরে অনেক উৎপাদন হয় কৃষি খাতে, কিন্তু বিভিন্ন রকমের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। তোমরা ইতিপূর্বে দেখেছো এবং গতবারও দেখেছো পেঁয়াজ এবং রসুন নিয়ে কি হচ্ছে, প্রচুর দাম বেড়ে যাচ্ছে। একটু থেকে একটু যদি সমস্যা দেখা দেয়। কৃষিকাজ অত্যন্ত সমৃদ্ধ শিল্প, কল কারখানা এগুলাতে উৎপাদন করে শ্রমিকেরা দেশীয় অর্থনীতিকে উন্নত রাখে। সেবা খাত, সেবা বলতে মানুষ যদি সেটা ভোগ না করতে পারে তাহলে সেবা হয় না। সেবা হলো মানুষ সেটা ভোগ করতে হবে, মানুষকে ভোগ করার অধিকার দিতে হবে। এই জন্য খালি উৎপাদন করলে হবে না, সেটা ভোগ করার অধিকার থাকবে। জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এটি কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট সম্পর্কে
আমরা বলছি এটি হলো একটি দেশের উৎপাদন, কেমন, অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের কোন দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর যে সেই দেশের মোট শ্রম মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ বস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদনকে জিএনপি বলে, গ্রুস ন্যাশনাল প্রোডাক্ট বলে। সারা দেশে যে উৎপাদনটা হয় সেটা জাতীয়ভাবে তার হিসেব করে তার আর্থিক মূল্য ওই মোট জাতীয় উৎপাদন, সেবা বলতে কোনো বস্তুগত দ্রব্যকে বোঝায় যার মূল্য বিনিয়োগ মূল্য আছে, শিক্ষকের পাঠদান, চিকিৎসকের চিকিৎসা। আমি যে পাঠদান করতেছি এটা স্কুল, আমার দায়িত্ব, এটি অবস্তুগত। ওকে, এরপর পার ক্যাপিটাল ইনকাম, ক্যাপিটাল হলো ধন, ইনকাম হলো আয়। পার ক্যাপিটাল ইনকাম আর হলো জিডিপি। জিডিপি কি? গ্রুস ডোমেস্টিক প্রোডাক্ট। এটি হলো মোট দেশজ উৎপাদন হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোন দেশের আভ্যন্তরীণ বা ভৌগোলিক সীমার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের অর্থমূল্যের সমষ্টি। এতে উক্ত সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক ও বিদেশি ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী। এটি হলো গ্রুস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, মাথাপিছু আয়ের আমি সূত্রটা বলেছি, তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো। সূত্রটা হলো জাতীয় আয়। মোট জাতীয় আয় কত টাকা আর মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে সেটি পাওয়া যাবে। 2017 সালের একটি জরিপে দেখা গেল 1602 মার্কিন ডলার মাথাপিছু আয়। ওকে, কৃষি, শিল্প, সেবা খাত বাংলাদেশ আয়ের অন্যতম উৎস হলো কৃষি খাত। শিল্প ছোটখাটো মাঝারি ধরনের এবং ভারী ধরনের কিছু শিল্প আছে, সেবা খাত আছে। এগুলা বাংলাদেশের বিভিন্ন কল কারখানা, মিল, ইন্ডাস্ট্রি প্রচুর, এর থেকে উৎপাদন হচ্ছে এবং সেটা সেবা খাতে চলে আসছে, মানুষ সেটা ভোগ করতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাই ইনকাম কান্ট্রিজ, উন্নত আয়ের দেশ ফ্রান্স, আমেরিকা, জাপান, চীন, এগুলাকে আমরা বলতে পারি হাই ইনকাম কান্ট্রিজ। মিডল ইনকাম কান্ট্রিজ মধ্যম আয়ের দেশ আছে, হাই ইনকাম দেশ আছে, মধ্যম আয়ের দেশ। লো ইনকাম কান্ট্রিজ নিম্ন আয়ের দেশ। এরপর আপার মিডল ইনকাম, উচ্চ মধ্যবিত্ত দেশ, ইনকাম আয়ের দেশ। আপার মিডল ইনকাম কান্ট্রিজ, লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ। লোয়ার মিডল নিম্ন মধ্য আয়ের দেশ। নিম্ন মধ্য আয়ের এই দেশের আয়ের উপর এই সকল নামগুলা নির্ভর করে, যেমন হাই ইনকাম কান্ট্রিজ উচ্চ আয়ের দেশ, উন্নত দেশগুলা মিডল মধ্য আয়ের দেশ, লো ইনকাম নিম্ন আয়ের দেশ, আপার মিডল ইনকাম কান্ট্রিজ আবার উন্নত মধ্য আয়ের দেশ, লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ নিম্ন মধ্য আয়ের দেশ।
এবং এই সুবাদে বাংলাদেশের অর্থনীতি, আসলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, it increase day by day. Okay, at present situation is very bad, there are many problems. Okay, my dear students, these problems are very dangerous for human being. That is why at present situation is very bad all whole world. Bangladesh is not only but also whole world. So বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভর, আর কৃষির উপরে বেশিরভাগ নির্ভর। কৃষিভিত্তিক এই দেশ, কৃষি খাতে বিভিন্ন জিনিস, ধান, আখ, পাট, বিভিন্ন সরিষা, মাছ উৎপাদন হচ্ছে। বর্তমানে আমাদের জাতীয় ইলিশ, সেই রূপালী ইলিশ প্রচুর পরিমাণে, এবং আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতেও আমরা সেটা রপ্তানি করছি বর্তমানে। ওকে, তাহলে বাংলাদেশের অর্থনীতি ভিত মোটামুটি ভালো ছিল, বর্তমানে এই সিচুয়েশনে কিছুটা সমস্যার সম্মুখীন। সেটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী এই সমস্যার সমাধান আবারও হবে, এবং বাংলাদেশ নয় সারা পৃথিবী একসময় ঘুরে দাঁড়াবে এবং পৃথিবীর অগ্রগতি হবে, সেই আশা ব্যক্ত করে আমরা এই দেশের অর্থনৈতিক উন্নতি কামনা করছি। শিল্প খাতের আয়ের উৎস কোনো অংশে কম নয়, শিল্প খাতেও বাংলাদেশ প্রচুর আয় করছে, প্রচুর ইনকাম হচ্ছে, এবং সেগুলা আমাদের মোটামুটি আয় দিন দিন উত্তর বেড়ে যাচ্ছে। তবে সমস্যা হলো এই ক্ষুদ্র দেশে জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। জনসংখ্যার চাপে জর্জরিত এই দেশ, এবং এই জনসংখ্যার কারণে অনেক কিছু পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকটা ধর্মকে আঁকড়িয়ে রাখে, অর্থাৎ ধর্মীয় নিদানগুলোকে তারা মেনে চলার চেষ্টা করে। এই দেশের প্রায় মানুষ ধর্মভীরু। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেব, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। ওকে, মাথা পিছু আয়, সেটি বাংলাদেশের মাথা পিছু জাতীয় আয় কত? 1। বাংলাদেশের মাথা পিছু জাতীয় আয় কত? বাংলাদেশের মাথাপিছু মোট জাতীয় আয় কত? বাংলাদেশের মাথাপিছু মোট জাতীয় আয় কত? ওকে, এটা বাংলা টাকার হিসাবে বের করতে হবে। 42,150, 42,150 টাকা। এরপরে প্রশ্ন, মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্গত? মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্গত? মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্গত? কৃষি খাতের অন্তর্গত।
শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 3, বাংলাদেশের সাক্ষরতার হার কত? বাংলাদেশের সাক্ষরতার হার কত? বাংলাদেশের সাক্ষরতার হার 51.8%। 51.8%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই হোয়াইট বোর্ডে 3টি প্রশ্ন লিখেছি। বাংলাদেশের মাথাপিছু মোট জাতীয় আয় কত? মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্গত? বাংলাদেশের সাক্ষরতার হার কত? আমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে মেইন বুকে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলাই তোমরা লিখবে, কারণ দিন দিন ওটা ডেভেলপ হচ্ছে, কিন্তু সেটি তোমরা লিখতে পারবে না, কারণ আমাদের টেক্সট বুকে যেভাবে লেখা আছে সেই তথ্যই দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এই সামাজিক বিজ্ঞান বইটি আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি পাঠ্য বই। এখানে অনেকগুলো অধ্যায় বিরাজমান এবং অনেকগুলো অধ্যায় এখানে আছে। সুতরাং এই 3টি প্রশ্ন তোমরা ইনশাআল্লাহ পেরেছ। এরপরে আমি তোমাদের আরো একটি বাড়ির কাজ দিয়ে আজকের এই ক্লাসটি শেষ করব বলে আশা করি। তোমরা হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক দেখো, জিডিপি এর পূর্ণরূপ কি? রূপ লেখো। জিডিপি এর পূর্ণরূপ লেখো। 2 নাম্বার লেখো, উচ্চ আয়ের দেশ। উচ্চ আয়ের দেশ কোন দেশটি? নিম্ন মধ্য আয়ের। কোন দেশ? জাপান কোন ধরনের দেশ? লেখো। জাপান কোন ধরনের দেশ? 3, জাপান কোন ধরনের দেশ? এরপর লেখো, বাংলাদেশ কি ধরনের দেশ? বাংলাদেশ কি ধরনের দেশ? বাংলাদেশ কি ধরনের দেশ? ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 3টি হোমওয়ার্ক তোমরা ভালোভাবে লিখে এনে আগামী ক্লাসে আমাকে দেখাবে। জিডিপি এর পূর্ণরূপ লেখো। জিডিপি এর পূর্ণরূপ লেখো। জাপান কোন ধরনের দেশ? বাংলাদেশ কি ধরনের দেশ? ওকে, আর এখানে যেগুলা পড়িয়েছি এগুলা ভালোভাবে পড়বে এবং বইতে আরো অনেক বিস্তারিত লেখা আছে। আমাদের সময় সংকুলন এবং সময় সংকুলনের অভাবে অর্থাৎ আমরা অনেক কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে পারি না, কারণ বিভিন্ন যান্ত্রিক ত্রুটিও হয়তো হতে পারে। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই এই জিনিসগুলো বাড়িতে দেখে আনবে। আমি আবারও বলছি, জিডিপি এর পূর্ণরূপ লেখা। জাপান কোন ধরনের দেশ? বাংলাদেশ কি ধরনের দেশ? এই 3টি প্রশ্ন নিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যেন সবাইকে ভালো রাখে। আবার যেন আগামীতে তোমাদের সাথে দেখা হয়। আজকে এই একাদশ অধ্যায়ের বিস্তারিত আলোচনা তোমরা বাসায় ভালো করে পড়ে আমাকে এই ক্লাসটা আগামী দিন দেখাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ দিয়েছি এবং আর একটু আমাদের এই যে এই ইংরেজিতে তোমার এই লেখাগুলো যেমন হাই ইনকাম কান্ট্রিজ, মিডল লো কান্ট্রিজ, আপার মিডল
ইনকাম কান্ট্রিজ এবং লো মিডল ইনকাম কান্ট্রিজ, এগুলো তোমরা এর কোন দেশগুলো হতে পারে তার পাশে তোমরা দেশের নামগুলো লিখতে পারো শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমরা এই কোন দেশ কোন ক্যাটাগরিতে পড়ে, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত ইত্যাদি বিভিন্ন ধরনের দেশ আছে, তো সেগুলো লিখলেও আমাদের হবে। তো এখানে আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।